স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো চলুন শুরু করি। সো আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্ক্রিনে আমাদের এখানে একটি জব শিট রয়েছে। প্রথমে এখানে কিছু কাজের ধাপ দেওয়া রয়েছে এবং তারপর নিচের দিকে স্ক্রলিং করে দেখতে পাবো আমাদের এখানে কিছু জব স্পেসিফিকেশন শিট দেওয়া রয়েছে এবং তার নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের স্যাম্পল অফ দ্য ওয়ার্কশিটে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। সো আমরা এই সমস্ত জবটা সম্পূর্ণ করব। তো আমরা সর্বপ্রথম এখান থেকে এই যে স্যাম্পল দেখতে পাচ্ছি, এই স্যাম্পলটাকে আমরা আমাদের স্প্রেডশিট সফটওয়্যারের ভিতরে সর্বপ্রথমে এন্ট্রি করে নেব। তো আমরা প্রথমে ডেস্কটপে চলে আসি। ডেস্কটপে আসলে আমি ইতিমধ্যেই একটি স্প্রেডশিট সফটওয়্যার এখানে সেভ করে রেখেছি, যেটা জব 2 নামে রয়েছে। সো প্রথমে এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তথ্য ডাটা এন্ট্রি করা রয়েছে। এগুলো আমি আগে থেকেই করে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায় তাই। এবং আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্যাম্পলের ভিতরে যেভাবে দেওয়া রয়েছে আমরা ঠিক সেইভাবে করার চেষ্টা করছি। তো প্রথমে শুধুমাত্র আমরা এখান থেকে ডাটাগুলোকে এন্ট্রি করে নিয়েছি। এরপর আমরা এখান থেকে এই সেলগুলোকে মার্জ করে নেব, অর্থাৎ এখানে যেভাবে রয়েছে এভাবে করার চেষ্টা করব। তো আমরা প্রথমে এই উপরের লেখাগুলোকে আমরা একটা প্রথম সেলে লিখে নিয়েছি এভাবে। এরপর হচ্ছে সব ডিজাইনগুলো এভাবে করেছি। সো আমি যেভাবে এন্ট্রি করেছি, যেই ধারাবাহিকভাবে এন্ট্রি করেছি এভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে। এবার হচ্ছে আমরা প্রথমে এটাকে সিলেকশন করি এই পর্যন্ত এবং আমরা চলে আসি হোমে। হোম থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্জিন সেন্টার নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের লেখাটা মাঝখানে চলে আসবে। ঠিক সেমভাবে নিচের এই মার্কশিট ফর এটাকেও আমরা সিলেক্ট করে মার্জিন সেন্টার করব, তাহলে আমাদের মিডল পয়েন্টে চলে আসবে। এবং আমরা এই সেলগুলোকে একত্রে সিলেকশন করব। আমরা হোম ট্যাবে চলে আসব এবং ফন্ট সেকশনে আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওয়াল বর্ডারে ক্লিক করব, তাহলে আমাদের বর্ডারটা চলে আসবে। সো এভাবে আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এরপর আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, একদম আমাদের এখানে কাজের ধাপ রয়েছে। এই কাজের ধাপগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। কোনো ব্যক্তি যদি এই কাজের ধাপ ফলো করে কাজ সম্পূর্ণ করে তাহলে তার ভুল হওয়ার আশঙ্কা অনেক কমে যায় এবং কাজের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। সো আমি অবশ্যই বলবো যে আপনারা কাজগুলো ধাপে ধাপে কাজ করবেন এবং প্রতিটা ধাপ মেনে এবং সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনাকে কখনোই অ্যাসোস নট ইয়েট করতে পারবে না। তো প্রথমে আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো এখানে 1 নম্বর জবে আমাদের বলা হয়েছে যে জবের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই পরিধান করার জন্য বলা হয়েছে। আমরা আমাদের অকুপেশনে যখন জব করব তখন আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য যেমন যত পিপি রয়েছে এগুলো পরিধান করার জন্য বলা হয়েছে। এক্সাম্পল, আমরা যেহেতু কম্পিউটার অপারেশন অকুপেশনে, তাহলে আমাদের এখানে চোখের গ্লাভস হতে পারে, হ্যান্ড গ্লাভস হতে পারে, চোখের চশমা হতে পারে, এছাড়া অন্য আমাদের পিপি যেগুলো রয়েছে সেগুলো পরিধান করার জন্য বলা হয়েছে। এরপর 2 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে যখন আমাদের প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেশনকালীন প্রয়োজনীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ওয়াশ পর্যবেক্ষণ করুন এবং যথাযথ অনুসরণ করুন। অর্থাৎ আমরা যখন আমাদের অকুপেশনে কাজ করব তখন আমাদের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি যাতে না হয়, স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় যা প্রয়োজন সেগুলো সঠিকভাবে করার জন্য বলা হয়েছে। ধরুন আমরা কোনো একটা কাজ শুরু করলাম, তখন যদি আমাদের এমন কোনো হ্যাজার্ড থাকে যেটা আমাদের শারীরিককে আমাদেরকে অসুস্থ করে দিতে পারে, তাহলে আমাদের সেগুলোকে যথাযথভাবে ওখান থেকে সরিয়ে নিতে হবে, অথবা সে সম্পর্কে অ্যাসোসকে আমাদেরকে বলতে হবে যে স্যার এখানে এই সমস্যার কারণে আমরা কাজগুলো করতে পারছি না। সো এটাই হচ্ছে আমাদের ওয়াশ পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে, যাতে আপনাদের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি না হয়। এরপর হচ্ছে আমাদের প্রদত্ত যে জব শিট দেবে
সেটা ভালো করে পড়ার জন্য বলা হয়েছে। যদি আমরা না ভালো করে পড়ি তাহলে তো বুঝতে পারবো না যে আসলে আমাদের কী কাজ করার জন্য বলা হয়েছে। এবং কাজের জন্য প্রয়োজনীয় টুলস, ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্ট যা কিছু আমাদের প্রয়োজন সবগুলো আমাদের সংগ্রহে থাকতে হবে। এবার 5 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে পিসি এবং বৈদ্যুতিক যে ডিভাইসগুলো রয়েছে তার সাথে সংযোগ আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। আমরা যদি কোনো কাজ, আমাদের অকুপেশনে কাজ শুরু করি এবং আমরা যদি দেখি যে আমাদের কম্পিউটারে বিদ্যুৎ নাই বা ইউপিএসের সমস্যা, এই ধরনের সংযোগগুলো যদি আমাদের অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার পরে আমরা পর্যবেক্ষণ করি বা দেখতে পাই তাহলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট সময়টা চলে যাবে এবং আমাদের ভিতরে একটি অস্বস্তি ভাব চলে আসবে। সো এগুলো আমাদের অ্যাসাইনমেন্টের বসার পূর্বেই চেক করে নিতে হবে। এবার কম্পিউটারের সাথে অন্যান্য যে ডিভাইসগুলো সংযুক্ত আছে কিনা, যেমন কিবোর্ড, মাউস বা অন্যান্য যে ডিভাইসগুলো প্রয়োজন, আমাদের প্রয়োজনীয় ডিভাইস অ্যাসাইনমেন্টের বসার জন্য সবগুলো ডিভাইস সংযুক্ত আছে কিনা সেটা আমাদের একবার চেক করে নেওয়ার জন্য বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে 7 নম্বরে যে জবটি সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আপনার কম্পিউটারে প্রস্তুত কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য বলা হয়েছে। এক্সাম্পল, আপনি বাংলা টাইপিং করবেন, এখন দেখতেছেন যে আপনার বিজয়টাই বা বাংলা টাইপিং সফটওয়্যারই নাই, তাহলে আপনি বাংলা টাইপিং কীভাবে শুরু করবেন? অথবা আপনি জব শুরু করলেন এক্সেলে, দেখতেছেন যে আপনার কম্পিউটারে এক্সেলটা নাই বা কাজ করতেছে না, তখন কিভাবে আপনি কাজ করবেন? সো এইগুলো আপনার অ্যাসাইনমেন্টে বসার পূর্বে চেক করে নেওয়ার জন্য বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে ডেস্কটপে আপনার নিজের নামে একটা ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে। সো আশা করি এই কাজটা আপনারা সবাই করতে পারবেন, যে ডেস্কটপে নিজের নামে একটা ফোল্ডার তৈরি করবেন এবং সদ্য যেই ফোল্ডারটা তৈরি করেছেন সেই ফোল্ডারের ভিতরে আপনি এই আমাদের স্প্রেডশিট সফটওয়্যার বা এক্সেলটাকে জব 2 নামে সেভ করবেন। এটা আমাদের বলার জন্য বলা হয়েছে। সো আমরা চলে আসি ডেস্কটপ স্ক্রিনে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ স্ক্রিনে আমাদের এখানে একটি জব অলরেডি করেছি। আমরা এই জবটাকে যদি ওপেন করি তাহলে তো আমাদের হয়ে গেছে। যেটা আমরা ইতিপূর্বে করেছিলাম সেটাই আমরা পুনরায় একটু ওপেন করে দেখাইলাম যে আসলে আমরা এটাকে জব 2 নামে সেভ করেছি, কিন্তু আমরা ডেস্কটপে কোনো ফোল্ডার তৈরি করিনি। সো আপনারা যখন অ্যাসাইনমেন্টে বসবেন অবশ্যই ফোল্ডার তৈরি করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে যে পেজ সাইজ, ওরিয়েন্টেশন, এগুলা মার্জিন নির্ধারণ করার জন্য। সো আমাদের এখানে পেজের জন্য বলা হয়েছে A4, ওরিয়েন্টেশন বলছে পোর্ট্রেট, মার্জিন বলছে টপ 1, বটম 0.75, তারপর লেফট 1, রাইট 1, এটা করার জন্য বলা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা এই ওরিয়েন্টেশন ঠিক করে নেব। সো এটা ঠিক করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের লেআউটে। সো আমরা এখান থেকে পেজ লেআউটে ক্লিক করছি এবং এখান থেকে আমরা মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করব। আমাদের কাস্টম মার্জিন চলে আসলো আমাদের সামনে। সো এবার হচ্ছে আমাদের এখান থেকে আমাদের টপ, বটম, লেফট, রাইট যেগুলো রয়েছে সেই অনুযায়ী কাজ করতে হবে। সো টপে আমাদের এখানে 1 ইঞ্চি করার জন্য বলা হয়েছে। আমরা টপে 1 ইঞ্চি করে দিলাম। আমরা লেফটে 1 ইঞ্চি এবং রাইটে আমাদের এখানে 1 ইঞ্চি করার জন্য বলছে এবং বটমে আমাদের 0.75 করার জন্য বলা হয়েছে। সো আমরা এটা করে দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের মার্জিনটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে পেজ ওরিয়েন্টেশন পরিবর্তন করার জন্য চলে আসব পেজ লেআউটের এখানে। দেন এখান থেকে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন। আমরা এখানে থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করে এখান থেকে এটাকে পোর্ট্রেট করে দেব। আমরা পেজ সাইজে ক্লিক করব। দেন আমরা এখান থেকে A4 সিলেকশন করে দেব। তাহলে হচ্ছে আমাদের এই পেজ সেটআপটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে 11 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে স্প্রেডশিট ইন্টারফেস কাজের জন্য প্রস্তুত করার জন্য, যেমন রুলার বা ফর্মুলা বার এগুলো প্রদর্শিত হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। যেমন আমরা যদি এখান থেকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু অলরেডি ফর্মুলা বারটা এখানে দেখা যাচ্ছে। যদি এটা দেখা না যেত তাহলে আমরা এখান থেকে ভিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এখানে শো এবং নামে একটা অপশন রয়েছে এবং এখানে রয়েছে ফর্মুলা বার। সো আমরা যদি এখান থেকে এই টিকটাকে আনচেক করে দিই তাহলে আমাদের এখান থেকে ফর্মুলা বার গায়েব হয়ে যাবে। পুনরায় এখান থেকে ক্লিক করলে ফর্মুলা বার চলে আসবে। সো আমাদের নিশ্চিত করার জন্য বলা হয়েছে যে এই ফর্মুলা বারটা এখানে রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলা বারের টিক দেওয়ার মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসতে পারবো। সো আশা করি এটি আপনাদের পূর্ব থেকেই ঠিক থাকবে, এ নিয়ে আপনাদের কোনো চিন্তা বা টেনশন করতে হবে না। 12 নম্বর পয়েন্টে বলছে যে স্যাম্পল এবং স্পেসিফিকেশন অনুযায়ী এই আমাদের কাজগুলো করার জন্য বলা হয়েছে। সো সেটা আমরা অবশ্যই করব। 13 নম্বর বলছে স্যাম্পল এবং স্পেসিফিকেশন শিটে উল্লিখিত নির্দেশ অনুযায়ী সেল ফরম্যাটিং নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আমাদের যতগুলো সেল ফরম্যাটিং থাকবে সেটি আমাদের নিশ্চিত করার জন্য বলা হয়েছে।
এবং 14 নম্বরে বলছে জবের জন্য প্রয়োজনীয় ফর্মুলা বা ফাংশন ব্যবহার করার জন্য বলা হয়েছে। সো আমরা 14 পর্যন্ত দেখলাম, বাকি কাজ পরবর্তীতে দেখব। এরপর আমরা নিচের দিকে চলে আসি। আমরা যেহেতু আমাদের ডেমো স্যাম্পলটা আগে থেকে আমরা তুলে নিয়েছি, এখন আমরা বাকিগুলো কন্ডিশন ফলো করে কাজ করব। সো এবার আমরা স্পেসিফিকেশন শিটটা দেখব। স্পেসিফিকেশন শিটের ভিতরে আমাদের প্রথমে এখানে বলা হয়েছে যে টাইটেল ফন্ট এরিয়াল, আদার ফন্ট তহমা। টাইটেল ফন্ট আমাদের যেটা থাকবে সেটা 16 সাইজ দেওয়ার জন্য বলা হয়েছে। সো আমরা এই কাজটা করব। তো সর্বপ্রথম আমরা এই টাইটেল যেটা রয়েছে সেটাকে আমরা এরিয়াল করে দেব। সো টাইটেলটাকে আমরা ধরি, প্রথমে ধরার পরে আমরা হোমে চলে আসি, এখান থেকে আমরা এটাকে এরিয়াল করে দিচ্ছি। এটার ফন্ট সাইজ আমাদের এখান থেকে 16 করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে এটাকে 16 করে দিচ্ছি। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এবং আদার যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলোকে আমরা ধরার পরে আমরা এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে তহমা করে দেব। সো আমরা এখান থেকে সার্চ করছি তহমা। সো আমরা তহমা করে দিলাম এবং সেটার ফন্ট সাইজ যেহেতু উল্লেখ করা হয়নি, সো আমরা এখান থেকে 10 থেকে 11 এর ভিতরে রাখবো। সো আমরা উপরেরটাকেও এটা দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা সেলগুলোকে চাইলে আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, সো আমাদের এই কাজটা করার জন্য বলা হয়েছে, এটা আমরা করেছি। এরপর এখানে বলছে সেল ফরম্যাটিং স্যাম্পল অনুযায়ী, সেটাও আমরা অলরেডি করেছি। এবার আমাদের ক্যালকুলেশন করার জন্য বলা হয়েছে। আমাদের এখানে কিছু কলাম রয়েছে। এক্সাম্পল, আমাদের এখানে টোটাল, অ্যাভারেজ, গ্রেড, ম্যাক্স, মিন, এই কলামগুলো কাজ করতে হবে। সো আমাদের এই কলাম কীভাবে কাজ করতে হবে, কোন ফর্মুলা ফাংশন ব্যবহার করতে হবে, কীভাবে ক্যালকুলেশন করতে হবে, সব কিছু এখানে বলা রয়েছে। সো আমাদের এখানে বলা হয়েছে টোটাল মার্ক বের করার জন্য সূত্র ব্যবহার করার জন্য বলা হয়েছে। সো আমরা এটা করি। সো আমরা টোটালে ক্লিক করব। আমরা এই যে সাবজেক্টগুলো রয়েছে এটার যোগফলটা আমরা এই টোটালে নিয়ে আসব, এটাই আমাদের করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে সাম ফাংশনকে কল করব এবং আমরা এখান থেকে আমাদের এই সেল রেঞ্জগুলোকে দিয়ে দেব, ব্র্যাকেট শেষ করে আমরা ইন্টার দেব এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা টোটালটাকে ফিল করে দেব। তাহলে আমাদের সমস্ত টোটালের রেজাল্টগুলো কিন্তু চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। এরপরে অ্যাভারেজের জন্য আমাদের এখানে বলা হয়েছে যে বিষয়ের বিপরীতে অ্যাভারেজ বের করার সূত্র ব্যবহার করার জন্য বলা হয়েছে। সো বিষয়ের বিপরীতে আমরা অ্যাভারেজ বের করব, অর্থাৎ বিষয় আমাদের এই, তো এটার বিপরীতে আমাদের এখানে অ্যাভারেজ বের করার জন্য বলা হয়েছে। সো আমরা সেই জন্য প্রথমে এখানে ইকুয়ালকে কল করে অ্যাভারেজকে কল করব এবং এখান থেকে আমাদের সেল রেঞ্জগুলোকে দিয়ে দেব, অর্থাৎ আমাদের 4টা সাবজেক্ট দিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা নিচ পর্যন্ত এটাকে ফিল করে দেব। তাহলে আমাদের এই অ্যাভারেজটা এখান থেকে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছি এখানে যে বিষয়ের বিপরীতে ম্যাক্স এবং মিন বের করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে ম্যাক্সে ক্লিক করি, ইকুয়াল করে টাইপ করি এবং টাইপ করি ম্যাক্স এবং আমরা বিষয়গুলোকে এখান থেকে সিলেকশন করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই এবং এটাকে ফিল করে দিই। তো আমাদের ম্যাক্স চলে আসলো এবং সেম একইভাবে আমরা মেনকে কল করব এবং এখান থেকে বিষয়গুলোকে আমরা সিলেকশন করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব এবং এটাকে ফিল করে দেব। তাহলে আমাদের এই মিনটা চলে আসবে। আশা করি আপনারা এই ম্যাক্স, মিন, অ্যাভারেজ এবং টোটাল সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা পারবেন কাজগুলো করতে। সো এরপর আমাদের এখানে বলা হয়েছে যে ফাংশন ব্যবহার করে টোটাল মার্কের বিপরীতে গ্রেড নির্ধারণ করার জন্য বলা হয়েছে এবং এখানে আমাদের বলে দেওয়া রয়েছে যে গ্রেড নির্ধারণের জন্য যদি 80%-এর উপরে হয় তাহলে এ প্লাস হবে, যদি আমাদের 70%-এর উপরে হয় তাহলে এ হবে, যদি 60-এর উপরে হয় তাহলে এ মাইনাস হবে, আর যদি 60-এর নিচে হয় অর্থাৎ 50-এর উপরে হয় তাহলে আমাদের এখানে বি দেখা যাবে, অথবা আমরা এখান থেকে 60-এর নিচে গেলে আমাদের বি দেখা যাবে, সেটাও আমরা এখান থেকে করতে পারি। সো আমরা এই কাজটা এখন করব। তো সর্বপ্রথম আমরা চলে আসি আমাদের ওয়ার্কশিটের ভিতরে। আমরা এখান থেকে গ্রেডে ক্লিক করব। গ্রেডে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমে ইকুয়ালকে কল করব এবং ইফ টাইপ করব। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ইফের ভিতরে 3টা আর্গুমেন্ট রয়েছে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ফলস। সো লজিক্যাল টেস্ট হলো শর্ত, যখন আমরা শর্ত দেবো, শর্ত যদি পূরণ হয় তাহলে ভ্যালু অফ ট্রুতে আমরা যা রাখবো সেটা দেখা যাবে, আর যদি শর্ত ভুল হয় তাহলে ভ্যালু অফ ফলসে আমরা যা রাখবো সেটাই দেখা যাবে। সো লজিক্যাল টেস্টের এখানে আমরা এখান থেকে টোটাল সেলটাকে দিয়ে দেব
এবং টোটাল সেটকে দেওয়ার পরে আমরা এখান থেকে গ্রেটার দেন দেব। এবার যেহেতু আমাদের এখানে চারটা সাবজেক্টের ফুল মার্ক হচ্ছে 100 করে, তাহলে চারটা সাবজেক্টের ফুল মার্ক 400, সেই জন্য আমরা এখান থেকে 400 দেব এবং তার সাথে 80% দেব। যেহেতু আমাদের এখানে প্রশ্নে উল্লেখ ছিল যে 80%-এর উপরে, তো সেই জন্য আমরা 400 দিয়েছি। যেহেতু আমাদের টোটাল থেকে আমাদের এই গ্রেডটা বের করার জন্য বলা হয়েছে, সেই জন্য আমাদের এটা করলাম। আর যদি আমাদের এটা অ্যাভারেজ থেকে বের করার জন্য বলা হইতো, তাহলে শুধুমাত্র সব কিছুই ঠিক থাকতো। এখান থেকে আমাদের এই যে 400 এবং এখান থেকে যে আমাদের গুণ চিহ্নটা, এটা না দিয়ে বাকি কাজ করলেই আমাদের হয়ে যেত। তো আশা করি বুঝতে পারছেন। এবং এখানে পার্সেন্টেজ দেওয়া লাগতো না যদি আমাদের অ্যাভারেজ থেকে বের করতে বলতো। তো যেহেতু আমাদের টোটাল থেকে বের করার জন্য বলা হয়েছে, তো আমাদের এইভাবে কাজ করতে হবে। সো তাহলে আমরা বললাম যে 400 এর সাথে 80% গুণ হয়ে যদি আমাদের এই টোটাল বা G4 সেলের ভিতরে যদি বেশি সংখ্যা থাকে, তাহলে আমাদের যেটা দেখা হবে A+। সো আমরা এখান থেকে কমা দেব এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা অবশ্যই এখান থেকে A+ লেখাটা লিখে দেব। সো আমরা A+ লেখা লিখে দিলাম, এবার কমা দিলাম। এবার যদি আমাদের এখানে এটার 80%-এর থেকে বেশি না থাকে, তাহলে ফলস অবশ্যই চলে আসবে এবং ফলসের করে আমরা সেম আবার পুনরায় এটা ইফ দেব এবং বলবো যে টোটাল অর্থাৎ G4 সেলে যদি আমাদের 400 এর 60%, 400 এর 70% থাকে, 400 এর থেকে এর 70% থাকে, তাহলে আমাদের এখানে দেখা যাবে A। সো ডাবল কোটেশনে আমরা A দিয়ে দিচ্ছি, এবার কমা দিচ্ছি, আবার পুনরায় ইফকে কল করছি এবং বলতেছি যে টোটাল মার্কে যদি আমাদের 400 এর 60% থাকে, তাহলে আমাদের দেখাবে A-। সো আমরা এখান থেকে A- দিয়ে দিচ্ছি এবং আবার বলছি, আবার এফকে কল করছি, এবার বলছি যদি এই টোটাল মার্কে যদি আমাদের 400 এর 50%-এর উপরে থাকে, তাহলে আমাদের B+ দেখা যাবে, আদারওয়াইজ আমাদের F দেখা যাবে। সো আমরা এটা এভাবে করে দিচ্ছি। এবার ব্র্যাকেট ক্লোজ করি, এবার এন্টার প্রেস করি এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটাকে ফিল করে দিই, তাহলে দেখবেন যে আমাদের রেজাল্টটা সম্পূর্ণ চলে আসবে। সো এবার আমি একটু ব্যাখ্যা করি যে আসলে কাজটা কীভাবে করছে। প্রথম হচ্ছে যে যেহেতু আমাদের টোটাল মার্ক থেকে বের করার জন্য বলা হয়েছে, অর্থাৎ আমার টোটাল মার্ক এইখানে হচ্ছে 239। সো 239 এর 80% যদি হয়, 80%-এর উপরে হয়, অর্থাৎ টোটাল মার্কের 80%-এর উপরে হয়, তাহলে আমাদের এখানে A+ দেখা যাবে। তাহলে এখানে 400 এর 80% যত হওয়ার কথা, সেটা যদি আমার এইখানে তার থেকে যদি বেশি হয় G4 সেলে, 400 এর 80%-এর থেকে যদি G4 সেলে বেশি হয়, তাহলে A+ চলে আসবে। আবার যদি না হয়, তাহলে পরবর্তী ইপে কাজ করবে। এবং এখানে বলা হয়েছে যে 400 এর 70%-এর থেকে যদি G4 সেলের এই মার্কটা যদি বেশি হয়, তাহলে A দেখা যাবে। আবার সেম আবার হচ্ছে এখানে বলা হয়েছে যে 400 এর 60%-এর থেকে বেশি যদি G4 সেলে থাকে, তাহলে A- দেখা যাবে। এবং তারপর বলা হয়েছে যে 400 এর 50%-এর থেকে যদি এই G4 সেলের মান বেশি থাকে, তাহলে B+ দেখা যাবে। আর যদি এর থেকে কম থাকে, তাহলে এখানে F দেখা যাবে। সো এটাই কাজ করতেছে, এভাবে দিয়ে দিলাম। সো আপনারা যদি এটা বুঝতে না পারেন, তাহলে কয়েকবার ট্রাই করেন এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর এটা যদি আপনি ইতিমধ্যে জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই সম্পর্কে আপনাদের আইডিয়া ছিল। সো আশা করি এই গ্রেডটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা মোটামুটি এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। এবার আমরা স্পেসিফিকেশন শিটে চলে আসি। সো আমাদের স্যাম্পল শেষ, আমাদের কাজগুলো শেষ, আমাদের এখানে কিছু স্টেপ বাকি রয়েছে, আমরা সেই স্টেপগুলো সম্পূর্ণ করব। সো এরপরের স্টেপ হচ্ছে আমাদের এখানে 15 নম্বর পয়েন্টে বলছে যে অ্যাসেসরের নির্দেশনা অনুযায়ী ডাটা ফিল্টার প্রয়োগ করার জন্য বলা হয়েছে। সো আমরা ডাটা ফিল্টার প্রয়োগ করব। সো ডাটা ফিল্টার প্রয়োগ করার জন্য আমাদের এই হেডিংটা, এটাকে প্রথমে সিলেকশন করে নিতে হবে। দেন আমাদের চলে আসতে হবে ডাটা।
এখান থেকে ফিল্টারে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ফিল্টারগুলো চলে আসবে। এবার যদি আপনাকে অ্যাসেসর বলে যে এখান থেকে আপনার যাদের এখান থেকে 301, 302 এবং 305 এই 3 জনের রেজাল্টটা আপনি দেখান, তাহলে কি করবেন, এখান থেকে এই ফিল্টারে ক্লিক করবেন এবং এখান থেকে প্রথমে এটাকে ডিসিলেক্ট করে দেবেন এবং এখান থেকে এই 301, 302 এবং 304 সিলেকশন করে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে এই শুধুমাত্র এই 3 জন ব্যক্তির রেজাল্টগুলো আপনারা দেখতে পাবেন। সো এটাই মূলত ডাটা ফিল্টারের কাজ। আচ্ছা, এবার এই 3 জন ব্যক্তি আমরা দিলাম, দেওয়ার পরে এবার যদি বলে যে শুধুমাত্র এখান থেকে গ্রেড 1 যারা আছে, শুধু গ্রেড 1 যারা আছে, গ্রেড এ যারা পেয়েছে তাদেরকে এখানে আমাদেরকে দেখান। সো এটা দেখার জন্য আমি ফিল্টারটাকে আবার এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, মানে ফিল্টার সিলেকশন করে সিলেক্ট অল করে ওকে দিচ্ছি, তাহলে সবগুলো চলে আসবে। এবার যদি আপনাকে প্রশ্ন করে যে এখান থেকে গ্রেড এ যারা পেয়েছে শুধু এ, তাদেরকে দেখান, তাহলে এখান থেকে গ্রেড এর ফিল্টারে ক্লিক করে এখান থেকে আপনাদের গ্রেড এ ছাড়া বাকিগুলোর টিক উঠিয়ে দেবেন। দেন এখান থেকে যদি ওকেতে ক্লিক করেন তাহলে শুধুমাত্র গ্রেড এর রেজাল্ট আপনি দেখতে পাবেন। আপনাকে যদি বলা হয় যে এ প্লাস, শুধু এ প্লাস এবং গ্রেড এ দেখানোর জন্য, তাহলে আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করে আপনি এখান থেকে শুধুমাত্র গ্রেড এ এবং এ প্লাস এই দুটোকে সিলেকশন করে আপনি এখান থেকে যদি ওকেতে ক্লিক করেন, তাহলে এই দুইটা কিন্তু আপনি ফিল্টারের মাধ্যমে দেখতে পারবেন। সো এভাবে কিন্তু ফিল্টার ব্যবহার করতে হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি ফিল্টার সম্পর্কে আগে থেকেই বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমার ভিডিওর মাধ্যমে যদি ফিল্টার সম্পর্কে আপনি নতুন কোনো ধারণা পান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই সম্পর্কে আপনাদের আগে থেকেই জানা ছিল। সো এরপর আমরা পরবর্তী পয়েন্টে দেখব 16 নম্বর, জবটি সম্পূর্ণ হওয়ার পরে চেক করার জন্য বলছে এবং প্রয়োজনীয় সংশোধন করার জন্য বলছে। আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো সম্পূর্ণ করার পরে অ্যাসেসরকে দেখানোর আগে আপনি নিজে একবার চেক করে দেখবেন সবগুলো ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক না থাকে তাহলে প্রয়োজনে সংশোধন করুন। এরপর এখান থেকে 17 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে প্রিন্ট প্রিভিউ করে দেখুন এবং প্রয়োজনে অ্যাডজাস্ট করুন। সো আমি প্রিন্ট প্রিভিউ করে দেখব। প্রথমে হচ্ছে প্রিন্ট প্রিভিউ করার জন্য আমি এখান থেকে ফাইলে ক্লিক করব এবং এখান থেকে প্রিন্টে ক্লিক করব। আপনারা চাইলে সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল পি ব্যবহার করতে পারেন। সো প্রিন্ট প্রিভিউতে ব্যবহার করে দেখতে পাচ্ছি যে আমি আমার জবের সম্পূর্ণ রেজাল্ট আমি এখানে দেখতে পাচ্ছি না, বাকি এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজ। আমি যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি তাহলে দ্বিতীয় পেজে আমাদের এখানে কিন্তু অতিরিক্ত কিছু চলে আসে। সো আমি চাচ্ছি যে সবগুলো এক সিটে চলে আসবে, এই জন্য আমাদের অ্যাডজাস্ট করার জন্য বলা হয়েছে। যখন আমরা প্রিন্টে চলে যাব তখন এখান থেকে একটা রেখা দেখতে পাবেন এভাবে। সো এই যে রেখাটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেখাটা, সো এই রেখার ভিতরে এটার ভিতরে হচ্ছে আমাদের পেজ, এই বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় পেজে চলে যাবে। এবং ঠিক নিচেও কিন্তু আমাদের সেম এভাবেই রয়েছে। আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নিচেও কিন্তু এভাবে একটা রেখা রয়েছে আমাদের, এই যে নিচে রেখা। সো এটা পেজের শেষ, তো এটার ভিতরে রাখতে হবে, তাহলে আমাদের এক পেজে চলে আসবে। সো এটা করার জন্য আমরা হোমে ক্লিক করি, এখান থেকে আমাদের পেজ লেআউটে ক্লিক করব এবং এখান থেকে আমাদের পার্সেন্টেজ যেটা রয়েছে স্কেল, সো আমরা এটাকে কমিয়ে দেবো। আপনারা লক্ষ্য করবেন এখানে আমাদের যে রেখাটা রয়েছে সেই লেখাটা যাতে আমাদের এই পর্যন্ত চলে আসে। সো আমরা এখান থেকে পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন রেখাটা আমাদের টেবিলের শেষ প্রান্তে চলে আসলো। এবার যদি আমরা এখান থেকে ফাইল থেকে প্রিন্টে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে পি প্রেস করি তাহলে আমাদের প্রিন্ট অপশন চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত শিটটা কিন্তু আমাদের একটা পেজের ভিতরে চলে আসলো। সো এটাই আমাদের অ্যাডজাস্টমেন্টের জন্য এটা করার জন্য বলা হয়েছে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর বলা হয়েছে যে সর্বশেষ সংস্কৃত সেভ করা হচ্ছে কিনা নিশ্চিত করুন। সো সেভ করার জন্য জাস্ট আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস প্রেস করবেন, তাহলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম থেকে এটাকে সেভ ফাইলের নাম দিয়ে সেভ করে নিয়েছি, এখন আমরা যখন সেভ করব সর্বশেষ যে কাজটা করেছি সেটা ওর সাথে আরও যুক্ত হবে। সো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপর বলা হয়েছে 19 নম্বরে ডাটা শিটে পাসওয়ার্ড দিয়ে সেভ করার জন্য বলা হয়েছে। পাসওয়ার্ডের নাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি BMET দেওয়ার জন্য বলা হয়েছে। সো এটা আমরা করব। সো এই জন্য আমরা চলে এসেছি এক্সেলের ভিতরে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক করব এখান থেকে এবং ইনফোতে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে ক্লিক করে আমরা এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ইনক্রিপ্ট দ্য
কন্টেন্ট দিস ফাইল এখানে চলে আসবে এটা, এবং এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। সো অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আপনি এটা ক্যাপিটাল লেটার ব্যবহার করতেছেন কি না, স্মল লেটার ব্যবহার করছেন কি না, আপনার বিজয় ক্লাসিক ওপেন আছে কি না, অথবা ইউনিকোড ওপেন আছে কি না, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে আমার কিছু স্টুডেন্ট যারা ভুল করে ফেলে, পরীক্ষার সময় ভুলটা করে, যেমন হচ্ছে তারা করে কি যে ইউনিকোড অন করে এখান থেকে এভাবে লেখা লিখতে যায়, তাহলে কিন্তু এভাবে চলে আসে। সো এখানে যেহেতু পাসওয়ার্ড দেওয়ার সময় দেখা যায় না, পরবর্তীতে সে এই পাসওয়ার্ডটা যেটা সঠিক দিয়েছে সেটা সে মনে করছে যে আমি সঠিক দিয়েছি, কিন্তু আসলে সে ভুল দিয়েছে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই এখান থেকে এই যে ইউনিকোড অথবা বিজয় ক্লাসিক যাতে অন না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে, অবশ্যই যাতে ইংরেজি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং ক্যাপস লক অন আছে কি না বা বন্ধ রয়েছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। সো যেহেতু আমাদের ক্যাপিটাল লেটার দেওয়ার জন্য বলা হয়েছে, সেজন্য আমরা ক্যাপস লক অন করে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দেবো। সো আমরা এখান থেকে দিচ্ছি BMET ব্যবহার করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম। পুনরায় পাসওয়ার্ডটা দেবো আমরা BMET দেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা প্রোটেক্ট হয়ে যাবে। পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট ওয়ার্কবুক, এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক। তো পাসওয়ার্ডের মাধ্যমে এটা পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে। এবার আমরা সেভে ক্লিক করবো এখান থেকে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এরপর আমরা ডাটা শিট কাগজে প্রিন্ট করার জন্য বলছে, সো এগুলো আমরা আশা করি প্রিন্ট করতে পারবো। এবার হচ্ছে অ্যাসেসরের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত মিডিয়া বা স্টোরেজ বা ওয়েবের মাধ্যমে জবটি অ্যাসেসমেন্ট নিকট জমা দেওয়ার জন্য বলছে। অর্থাৎ আপনি যাতে কাজগুলো করেছেন আপনি যাতে পিন ড্রাইভের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি মেইল করে দিতে পারেন, অথবা আপনি যাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন, আপনি যে কোনো একটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে যদি আপনি অ্যাসেসরের নিকট সাবমিট করতে পারেন, সেই মাধ্যম আপনার জানা থাকলেই হবে। 22 নম্বরে বলছে যথাযথ নিয়ম অনুসরণ করে আপনার কাজটি বন্ধ করুন এবং আপনার কাজের জায়গা পরিষ্কার করুন। আপনি যে কাজগুলো করছেন কাজগুলো সুন্দর করে সেভ করবেন, সেভ আছে কিনা, তারপর এটাকে ক্লোজ করবেন। অনেকে এখান থেকে এটাকে মিনিমাইজ করে রাখে, সো এদিকেও খেয়াল রাখবেন যে আপনার এটা মিনিমাইজ করা রয়েছে কিনা। সো যথাযথভাবে এটাকে ক্লোজ করার জন্য সো আমরা এখান থেকে ক্লোজ করছি, সো ক্লোজ হয়ে গেল। এবার সকল ডিভাইস বন্ধ করার জন্য বলছে এবং পাওয়ার আউট থেকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলছে। অর্থাৎ আমাদের ডিভাইসগুলো সঠিকভাবে বন্ধ হয়েছে কিনা সেটি আমাদের নিশ্চিত করার জন্য বলছে, এবং ব্যবহৃত যে টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস বা জায়গাটি পরিষ্কার করার জন্য বলা হয়েছে। সো আমরা যে কাজগুলো করব, আমাদের আশেপাশে যে নোংরাগুলো হয়েছে আমাদের কাজের মাধ্যমে, আমাদের টুলস থাকতে পারে, খাতা কলম, রুল, পেন্সিল, হ্যাঁ এই কাগজ এগুলো থাকতে পারে, প্রশ্নপত্র বা টুলস পেপার এগুলো থাকতে পারে, এগুলো আমাদের সুন্দর করে গুছানোর জন্য বলা হয়েছে। সো এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো আশা করি এই জবটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রতিটি স্টেপ ফলো করে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কাজটা সম্পূর্ণ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনি কোন বিষয়ে এখানে বুঝতে পারেননি সেইটা অবশ্যই আমাকে উল্লেখ করে দেবেন, তাহলে পরবর্তীতে আমি সেইটা বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এখানে কোন বিষয়ে আমি এখন পর্যন্ত বলি নেই বা বাদ দিয়ে রেখেছি সেটাও যদি আপনার বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তীতে সেই বিষয়গুলোকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে চলুন আমরা ফাইনাল কাজটা দেখে আসি। আমরা প্রথমে আমাদের এক্সেলটাকে ওপেন করি। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এবার ওকে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে আমরা এটা ওপেন হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনার কাজটা করতে পারবেন। এবার যদি অ্যাসেসর আপনাকে বলে যে আসলে পাসওয়ার্ড আপনি যেটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে আপনি অন্য একটা পাসওয়ার্ড দেবেন, সো এটা করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, পুনরায় এখান থেকে ইনফোতে ক্লিক করব এবং এখান থেকে এই যে প্রোটেক্ট ওয়ার্কশিটে ক্লিক করব এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ডে ক্লিক করব। দেওয়ার পরে এখানে আগে যে পাসওয়ার্ডটা ছিল এটাকে এখান থেকে মুছে দেবো এবং নতুন করে আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিব এবং আমরা ওকেতে ক্লিক করব। পুনরায় আবার পাসওয়ার্ডটা দিব, নতুন পাসওয়ার্ড দেব এবং ওকেতে ক্লিক করব। এবার আমরা সেভে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের পুরনো পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে নতুন পাসওয়ার্ড সংযুক্ত হয়ে যাবে। সো আশা করি আপনারা এই ব্যাপারে ক্লিয়ার এবং বিস্তারিত বুঝতে পারছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি যে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, পরবর্তীতে আমি আপনাদের সেই সমস্যা নিয়ে কথা বলবো, কাজ করব এবং আপনাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।